নমস্কার বন্ধুরা, আজকের ইউটিউব ব্লগে সবাইকে উষ্ণ অভিনন্দন। আমি সৌরভ ভট্ট। আমি চেষ্টা করব নিয়মিত ব্লগ নিয়ে আসার। ব্লগের বিষয় আমাদের অর্থনৈতিক খবর ও তার বিশ্লেষণ ও সাধারণ মানুষের উপর তার প্রভাব। শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগের বিষয়বস্তু পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি। পেট্রোল পণ্য বলতে আমরা কী বুঝি? পেট্রোল পণ্য বলতে পেট্রোলিয়ামজাত জ্বালানি, পেট্রোল, ডিজেল, এই সমস্ত জিনিস। আমাদের দেশ ভারতবর্ষ পেট্রোল বেশিরভাগটাই আমদানি করে বাইরের দেশ থেকে। তার ৮০% আসে সৌদি আরব থেকে। সেই পেট্রোল আসে কীভাবে? না, পণ্যবাহী জাহাজের মাধ্যমে হরমুজ প্রণালীর উপর দিয়ে আসে। আমরা সবাই জানি, পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের আবহ সৃষ্টি হয়েছে, সেই যুদ্ধে নিষেধাজ্ঞা, সেই যুদ্ধে আমেরিকা, ইরান ও ইসরায়েল, এই ৩ দেশ মিলে যে যুদ্ধ, সেই যুদ্ধের আক্রোশ গিয়ে পড়েছে সেই হরমুজ প্রণালীর তৈলবাহী জাহাজগুলোর উপর, এবং সেই জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি হয়। নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে সেই জাহাজ সঠিক সময়ে পৌঁছতে পারে না। এর ফলে তেলের যোগানে ঘাটতি দেখা যায়। তেলের চাহিদা আছে, যোগান নেই। পেট্রোল পণ্য মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া আর কিছু কারণ আছে, আমি জাস্ট সংক্ষেপে জেনে নেব সেই ছোটো ছোটো কারণগুলো। একদম অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম এই মুহূর্তে $104 থেকে $5। এছাড়া ভারতবর্ষ যে পরিমাণ তেল নেয়, অর্থাৎ যে বাস্কেট থেকে তেল নেয়, যেখানে বিভিন্ন জায়গার তেল, বিভিন্ন ধরনের তেল একসাথে রাখা হয়, সেইখান থেকে যে তেল নেয়, সেই তেলের বর্তমান দাম $114, যা গত সপ্তাহে ছিল $105। এছাড়া আমাদের তেল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আছে, তারা জানিয়েছে পেট্রোল পিছু প্রতি লিটারে আর্থিক ক্ষতি হচ্ছে আমাদের $25, এবং ডিজেলে পিছু প্রতি লিটারে আর্থিক ক্ষতি হচ্ছে $100, এই পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে। এছাড়া গত মার্চ ও এপ্রিল মাসে আমরা দেখেছি যে রান্নার গ্যাস সহ সমস্ত জ্বালানির দাম বেড়েছে, একমাত্র পেট্রোল ও ডিজেল ছাড়া। আর সর্বোপরি বিগত ৩-৪ বছর আমাদের দেশ ছাড়া প্রায় অন্যান্য সব দেশেই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। তো এই সমস্ত কারণগুলো আমরা মোটামুটি জানলাম, কিন্তু এগুলোর সঙ্গে আমাদের খুব একটা প্রয়োজন নেই, সমাধানটা আমাদের খুঁজতে হবে। আর আমরা যেটুকু জানতে পেরেছি বা সম্ভাবনা আছে, আগামী ৩-৪ মাসের মধ্যে হয়তো প্রতি লিটারে ডিজেল বা পেট্রোলের দাম $10 থেকে $25 বাড়তে পারে। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো গভর্নমেন্ট অর্ডার বা গভর্নমেন্ট স্টেটমেন্ট নেই। দেখা যাক কী হয়। তো যদি বাড়ে, তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কী কী সমস্যা হতে পারে? দেখুন, আমরা যা কিছু সারাদিন কিনি তা পুরোপুরি নির্ভর করছে পেট্রোল পণ্যের মূল্যের উপর। পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি মানে সার্বিক জিনিসের মূল্যবৃদ্ধি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু লাগে, চাল, ডাল, তেল, নুন, শাকসবজি, ফলমূল, সব জিনিসের দাম হু হু করে বাড়বে। যখনই বাড়বে আমাদের পকেট খালি হবে। যানবাহন তো সবচেয়ে একটা বড় ফ্যাক্টর। যানবাহনের জন্য ইলেকট্রিক ভেহিক্যাল ভালো অপশান। যাদের ইলেকট্রিক গাড়ি আছে বা ইলেকট্রিক ভেহিক্যাল আছে, তাদের সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধে এর আঁচ পড়বে না। যারা এখনও গাড়ি কেনেনি, ভাবছেন গাড়ি কিনবেন, ইলেকট্রিক ভেহিক্যাল কিনলে অনেক সুবিধা আছে। ২ নম্বর, পাবলিক ট্রান্সপোর্ট যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আর্থিক সুরাহা অনেক হবে, খরচ অনেক কম হবে। বাস, ট্রেন, ট্রাম, এই সমস্ত। এছাড়া শেয়ারেবল কার যদি করেন, তাও অনেক আর্থিক সাশ্রয় হয়। এইগুলো গেল যানবাহনের ক্ষেত্রে। সর্বোপরি যে প্রধান সমস্যা, আমাদের পকেট যদি ফাঁকা হয়, সঞ্চয় কীভাবে হবে? আমরা কীভাবে সঞ্চয় করব? দেখুন, আমরা সারাদিনে যা কিছু ইনকাম করি, দিনের শেষে ভাবি যে সামান্য কিছু অন্তত সঞ্চয় হোক, কিন্তু সঞ্চয় না হয়, ভবিষ্যতের সুরক্ষা, ভবিষ্যতের নিশ্চয়তা সবই কিন্তু এক কঠিন পরিস্থিতির মধ্যে পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের খরচের ব্যাপারে কাটছাঁট হোক, ঠিক আছে, কিন্তু সঞ্চয়ের ব্যাপারে কোনোভাবেই কাটছাঁট করা যাবে না। আপনারা যারা সঞ্চয় করছেন,
যদি নাও বাড়াতে পারেন ঠিক আছে, সঞ্চয় করুন। যারা এখনও সঞ্চয় শুরু করেননি, যত শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চয় শুরু করুন। কারণ দিনের শেষে আপনার সেভিংস কত সেটাই ম্যাটার করে। কারণ আপনি এখন কম বয়স আছেন ঠিক আছে, একদিন বৃদ্ধ হবেন, বয়স বাড়বে, সেদিন কিন্তু আপনার সঞ্চয় আপনাকে সাহায্য করবে, আর কেউ না। তো মূল্যবৃদ্ধি বাড়ুক, আমাদেরও প্ল্যান চলতে থাকুক। আমরা মূল্যবৃদ্ধিকে মোকাবিলা করেও আমরা সঞ্চয় করব, সে পোস্ট অফিস হোক, ব্যাংকিং সেক্টর হোক, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর হোক, যাই হোক না কেন, যেখানে হোক অন্তত সঞ্চয় শুরু করুন। ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।